আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন ৭৫.৩% মানুষের। আমরা জানি যে গত ১২ই ফেব্রুয়ারির একটি বেশ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং তার জোট সঙ্গীরা তারা জনগণের বিপুল সমর্থন নিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই সরকার গঠনের দিনটি ছিল ১৭ই ফেব্রুয়ারি। সেই হিসাবে এখন ৫ মাস ২-৩ দিন সময় অতিবাহিত হয়েছে। এর মধ্যে তারেক রহমান তার কাজ দিয়ে জনগণের আস্থা অর্জনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। জনগণও তার এই কাজ এবং তার এই সৎ প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। এই যে সংবাদটি আমি বললাম তার প্রেক্ষিতে বলা যায়, মূলত ডেল্টাগ্রাম নাম করে একটি প্রতিষ্ঠান তারা এই একটি জনমত জরিপ করেছিলেন, যেটি আরও প্রায় ১ মাসেরও বেশি সময় আগে, গত মাসের ১২ থেকে ২৪ তারিখ পর্যন্ত তারা এই জনমত জরিপটি করেন। অর্থাৎ জুন মাসের ১২ থেকে ২৪ তারিখ, মোট ১৩ দিন তারা এই জরিপ কার্যটি পরিচালনা করে দেখেছেন যে বাংলাদেশের মানুষের ৪ ভাগের ৩ ভাগেরও বেশি মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল, তার কর্মক্ষমতার প্রতি তারা সন্তোষ প্রকাশ করেছেন। তার কাজ, তার অ্যাপ্রোচ, তার আচরণ, এগুলোতে তারা প্রধানমন্ত্রী হিসাবে একজন নেতাকে যেভাবে দেখতে চান সেভাবেই দেখেছেন বলে এই জনমত জরিপের ফলাফলে উঠে এসেছে। এখানে এই ডেল্টাগ্রামের পরিচালিত এই জনমত জরিপ বা এই সমীক্ষায় দেখা গেছে ৭৫.৩% উত্তরদাতা প্রধানমন্ত্রীর কাজে বা কর্মক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছেন। বিপরীতে ১৭.৫% মানুষ তারা তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করতে পারেননি এবং ৭.২% উত্তরদাতা এক্ষেত্রে কোনো মতামতেই তারা জানাননি। ডেল্টাগ্রাম তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাদের নিজস্ব তত্ত্বাবধানে ৩,০০০ প্রাপ্তবয়স্ক নাগরিকের উপরে এই জরিপ পরিচালনা করা হয়। এতে আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে। প্রসঙ্গত উল্লেখ্য যে রংপুর বিভাগে কিন্তু বিএনপির ফলাফল সন্তোষজনক ছিল না। বিগত নির্বাচনে সন্তোষজনক ছিল না মানে অসন্তোষজনক ছিল তা আমি বলছি না। অন্যান্য বিভাগে যেমন ফলাফল বিএনপি লাভ করেছে তার তুলনায় রংপুর এবং খুলনা বিভাগে তুলনামূলকভাবে খারাপ ফলাফল লাভ করেছিল বিএনপি। সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলছি, সেখানে রংপুরে শতকরা ৮৩.১% মানুষ তারেক রহমানের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে রাজধানী ঢাকায় আমরা জানি যে ঢাকায় মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া খুব তাৎক্ষণিক হয়, কারণ এখানে মানুষ খুব সহজে স্বাভাবিকভাবে খুব দ্রুত যে কোনো কাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি তারা এটি নিরূপণ করতে সক্ষম হন, কারণ রাজধানীর মানুষ খুব সহজেই তারা দেখেন এবং তাদের মধ্যে প্রতিক্রিয়াটাও খুব দ্রুত হয়। সেই রাজধানীতে শতকরা ৭০.৪% মানুষ তারেক রহমানের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। এটি এই জরিপের ফলাফল অনুযায়ী, বিভাগওয়ারি ফলাফল অনুযায়ী সবচেয়ে কম সমর্থনের জায়গা রাজধানী। এছাড়া ওই ডেল্টাগ্রামের ওই জরিপে আরও উঠে এসেছে শতকরা ৭০.১% মানুষের সমর্থন এটি শহর অঞ্চলে, বিপরীতে গ্রাম অঞ্চলে এই সমর্থনের হারটা শহরের তুলনায় বেশি। সেখানে দেখা যায় শতকরা ৭৮.৫% মানুষ তারেক রহমানের কাজকে সমর্থন করেছেন এবং বয়সভিত্তিক বিবেচনায় প্রায় সব বয়সীর মানুষরা সমভাবেই তারেক রহমানের কাজকে সমর্থন করেছেন। তবে ৬০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের মধ্যে তারেক রহমানকে সমর্থন করার হারটা অপেক্ষাকৃত কম, ৭০.৯%। এই ডেল্টাগ্রাম তারা আরও যেমনভাবে জানিয়েছেন যে সমীক্ষাটি তারা কোনো থার্ড পার্টিকে দিয়ে করেননি, এই জরিপটি তারা নিজেরা করেছেন। এখানে তারা অন্য কোনো সংস্থা বা অন্য কোনো পক্ষের সহযোগিতা গ্রহণ করেননি। জরিপটি পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন সবই প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে, কোনো বেসরকারি জরিপ সংস্থার সহায়তা নেওয়া হয়নি। এবং এখানে মাঠ পর্যায়ে যে জরিপ পরিচালনা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে জরিপের ৭০% সাক্ষাৎকার তারা সরাসরি অথবা উত্তরদাতার মুখোমুখি হয়েই তারা গ্রহণ করেছেন, আর ৩০%
এটি মোবাইল ফোনের মাধ্যমে এদের মতামতটি গ্রহণ করা হয়েছে। মুখোমুখি সাক্ষাৎকারে এই অনুমোদনের হার হচ্ছে ৭৫.৮ ভাগ, আর ফোনে যে মানে তারা সাক্ষাৎকার নিয়েছেন সেখানে ৭৪.১% এটি ফলাফল পাওয়া গেছে। তারেক রহমান তো এমনিতেই বিএনপির স্যাটেল নেতা ছিলেন অনেক আগে থেকে। বেগম জিয়াকে ফরমাইশি রায়ে সাজা দেওয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন, দলকে সুসংগঠিত রাখা, দলকে বিভক্ত না হতে দেওয়া, জনগণ যেভাবে বাংলাদেশকে দেখতে চায় একটি পরিবর্তিত বাংলাদেশের রূপরেখা নির্মাণে তিনি নির্বাচনের ২.৫ বছর পূর্বেই তিনি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়ে জনগণকে মধ্যে এই আস্থা তৈরি করতে সক্ষম হয়েছিলেন যে তিনি বা তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা একটা পরিবর্তিত চেহারা বাংলাদেশকে দিতে পারবেন। এই অ্যাপ্রোচ জনগণ বিশ্বাস করেছিল এবং যার কারণে নানাবিধ ষড়যন্ত্র আমরা এমনও দেখেছি যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কেউ কেউ দেশের বাইরে থেকে জামাতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠন করে ফেলেছিলেন। কে কোন মন্ত্রিসভা পাবেন তারাও ভাগ করে দিয়েছিল এবং এরকম একটি হাইপ তৈরি করা হয়েছিল যে পশ্চিমা দুনিয়া বা যুক্তরাষ্ট্র তারাও চায় যে বাংলাদেশের জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করুক। এইভাবে নানাবিধ গুজব ছলচাতুরি করে বিএনপির বিজয়কে রুখে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা সত্ত্বেও জনগণ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তাদের প্রতিষ্ঠিত এবং তাদের পরিচালিত দল এবং নতুনভাবে নেতৃত্ব দেওয়া আস্থার জায়গা তারেক রহমান, তার প্রতিই মানুষ আস্থা রেখেছিলেন। সেই আস্থার প্রতিদান দিতে ডে ওয়ান থেকে তারেক রহমান একটা পরিবর্তিত চেহারায় নিজেকে মানুষের সামনে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী মানেই একজন চরম ক্ষমতাধর লোক, প্রধানমন্ত্রী মানেই তার জন্য অনেক কিছু থমকে যাবে, প্রধানমন্ত্রী মানেই তার জন্য অনেক কিছু নতুন ডাইমেনশন তৈরি হবে, তাতে জনগণের তৃষ্ণা, বিতৃষ্ণা, বিরক্তি, সন্তোষ এগুলোকে গায়ে মাখা হয়নি বিগত ১৫, ১৬, ১৭ বছর। আমরা দেখেছি প্রধানমন্ত্রী যাবেন বলে ১ ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রোগীবাহী অ্যাম্বুলেন্স থমকে গেছে, লাশবাহী গাড়ি থমকে গেছে, প্রসূতির জন্য অপেক্ষমান গর্ভবতী মায়ের বাচ্চা সন্তান প্রসব হয়েছে গাড়ির মধ্যে, এমন বিধ্বংসী একটা অবস্থা ছিল। সেখানে আমরা দেখেছি শুরুতেই প্রধানমন্ত্রীর প্রোটোকল তিনি কমিয়ে দিয়ে মাত্র 4টি গাড়ি, যেখানে আগে 30টির উপরে গাড়ি থাকত, তিনি নিয়ে চলাফেরা করছেন। তিনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে যাচ্ছেন, জনগণ তাকে দেখছে, কুশল বিনিময় করছে, হাত নেড়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন, তিনি তার উত্তর দিচ্ছেন। এই যে প্রথম দিকেই সাদামাটা চলাফেরা করা এবং কোথাও জনগণ আটকে থাকছে না প্রধানমন্ত্রীর জন্য, এখান থেকেই সম্ভবত জনগণের সন্তুষ্টির সূচনা। তারা যেভাবে একজন রাষ্ট্র পরিচালনার শীর্ষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দেখতে চেয়েছেন তার একটা রূপ তারা প্রায় শুরুতেই দেখেছেন। এবং এখানে এই ডেল্টা গ্রামের জরিপেও কিন্তু সেই প্রশ্নটি সামনে এসেছে যে ১৭ই ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পরে শুরুর দিকে উল্লেখযোগ্য জনসমর্থন পেয়েছেন, অর্থাৎ যে জনসমর্থন পেয়ে তারেক রহমান নির্বাচিত হয়েছেন তার থেকেও দায়িত্ব গ্রহণের পরপরই সূচনাতেই তার জনসমর্থন আরও বেড়েছে। এই যে আমি যে বর্ণনাটা দিলাম মূলত এর কারণে। একজন প্রধানমন্ত্রী তিনি নিজের গাড়িতে চলাফেরা করছেন, তিনি সরকারি বাসভবনে ওঠেননি, নিজের বাসায় তিনি অবস্থান করছেন, সেই গাড়ির ড্রাইভার এবং তেলের খরচ তার। জনগণ কি এরকমটি ভেবেছিল? হয়তো ভেবেছিল এবং তাদের ভাবনা অনুযায়ী তারা তারেক রহমানের কাছ থেকে সঠিক আচরণ পাচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন কতগুলো সাধারণ আচরণে প্রধানমন্ত্রী অসাধারণ হয়ে ওঠার একটা তিনি নতুন দিগন্তের সূচনা করেছেন। সেই যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুল বিক্রেতা, তার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে। প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে তার বাড়ির কাছাকাছি এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন বয়োজ্যেষ্ঠ মানুষ প্রতিদিন তাকে সালাম দিচ্ছেন, ফুল হাতে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছেন। তিনি তাকে দেখেছেন এবং তার প্রতি রেসপন্স করেছেন, তার জন্য উপহার এবং শুভেচ্ছা পাঠিয়েছেন। যশোরে শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকা মাকে তার নজরে এসেছে, তিনি শিশুটিকে ডেকে আদর করেছেন, পরবর্তীতে তাদের বাড়িতে তিনি উপহার পাঠিয়ে দিয়েছেন। ফুটবল খেলার সময় বৃষ্টির মধ্যে ভিজে শিক্ষার্থীদেরকে সমর্থন যোগাচ্ছেন, খেলোয়াড়দেরকে সমর্থন যোগাচ্ছেন একজন নারী শিক্ষক,
প্রধানমন্ত্রীর দৃষ্টি সেটিও এড়ায়নি। তিনি এই ছেলেদেরকে, সন্তানদেরকে উৎসাহ দেওয়ার সেই মাকে, সেই শিক্ষিকাকে তিনি স্মরণ রেখেছেন এবং তাকে উপহার পাঠিয়েছেন। বিস্ময় বালক খুদে একজন শিশু, তার বল নিয়ে ড্রিবলিং প্রধানমন্ত্রীর চোখে পড়েছে। তিনি এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব আছেন, বাংলাদেশের সর্বকালের সেরা গোলকিপার, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে সেই শিশু বাচ্চার পরিবারের কাছে পাঠিয়েছেন এবং এই বাচ্চাটিকে ভবিষ্যতে একজন বিখ্যাত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক সাপোর্ট দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন। এইভাবে এই ছোট্ট 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 কাজগুলো আসলে আজকে বৃহৎ মহীরূপে পরিণত হয়েছে। এবং প্রধানমন্ত্রী সর্বশেষ যেটি আপনারা দেখেছেন, যে তিনি দেখলেন যে অনুষ্ঠানের যে প্রাসঙ্গিকতা সেটি ছাপিয়ে তার ছবি বড় করে ব্যানার, বিলবোর্ড, পোস্টারে দেওয়া হচ্ছে। এটি লক্ষ্য করেই তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, ভবিষ্যতে কোনো সরকারি অনুষ্ঠানের ব্যানার, বিলবোর্ড, ফেস্টুনে প্রধানমন্ত্রীর কোনো ছবি যাবে না। অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য, প্রাসঙ্গিকতা যাতে সঠিকভাবে উপস্থাপিত হয় সেভাবেই ব্যানার, বোর্ড, ফেস্টুন এগুলো নির্মাণ করতে হবে। এটি তো ইউরোপ আমেরিকায় সম্ভব, বাংলাদেশে সেটি সম্ভব করেছেন তারেক রহমান। এবং যার কারণে পরবর্তী কয়েকটি সরকারি অনুষ্ঠানে আমরা দেখেছি তারেক রহমানের ছবি সংযুক্ত হয়নি। এইভাবে প্রাসঙ্গিকতে অত্যন্ত মার্জিত রূপে উপস্থাপন করে তিনি জনগণের কাছে আস্থা অর্জন করছেন। এ সমস্ত মেসেজের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী তার পিতার সেই সততার আদর্শ, তার মায়ের সেই দেশপ্রেমের আদর্শ এবং তার কাছে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে তিনি একের পর এক যুগান্ত সৃষ্টিকারী পদক্ষেপ নিচ্ছেন। এবং তিনি যে 17টি বছর লন্ডনে ছিলেন, সেখানে তিনি সেই পাশ্চাত্য দুনিয়ার গণতান্ত্রিক সংস্কৃতি তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। এবং তিনি সেখানে যে নিয়মিত পড়াশোনা করা, পৃথিবীর রাষ্ট্র পরিচালনার আধুনিক ধ্যান ধারণা এবং বাংলাদেশকে একেবারে বিস্তীর্ণ তৃণমূল এলাকা থেকে সর্বোচ্চ শিখর পর্যন্ত চেনার যে এই যে অধ্যবসায়, সেটি তিনি নিশ্চয়ই অত্যন্ত সুনিপুণভাবে নিজেকে গড়ে তুলেছেন। ফলে জনগণের এই যে আস্থা, 4 ভাগের 3 ভাগেরও বেশি মানুষ এই মাত্র 4 মাসের সরকারে, 5 মাসের সরকারে তার প্রতি রাখছেন। আমরা বিশ্বাস করতে চাই এই ধারাবাহিকতা থাকবে এবং এটি অব্যাহতভাবে তিনি যেমন করে রাখতে সক্ষম হবেন, জনগণও তার প্রতি আস্থা দিন দিন আরও জনগণের আস্থা বাড়বে, এমনটি আমরা প্রত্যাশা করি। শুধু সর্বশেষ ছোট্ট দুটি অনুরোধ করতে চাই, প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার খুব কম সংখ্যক সদস্য। অন্তত 3টি মন্ত্রণালয় নিয়ে মন্ত্রীদের আচরণ নিয়ে খুবই বিতর্ক। তার মধ্যে কয়েকজন আছেন অত্যন্ত অতিকথনের মধ্য দিয়ে জনগণকে বিরক্ত করছেন। কেউ কেউ কার্যক্রমের মধ্য দিয়ে সেই পুরনো যে ধারণা, মন্ত্রী মানে ক্ষমতাশালী, মন্ত্রী মানে প্রভাবশালী, মন্ত্রী মানে তার নানাবিধ সমালোচনা, বিতর্ক তাকে ঘিরে থাকবে, সেরকম কয়েকটি মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী যারা যাচ্ছেন। এছাড়া আরও একটি বিষয় বোধহয় প্রধানমন্ত্রীর যত্নবান হওয়া খুব জরুরি, সেটি হচ্ছে সংগঠন কিন্তু অনেকটাই থমকে গেছে। সরকার এবং মন্ত্রিসভায় সরকারের সিনিয়র এবং গুরুত্বপূর্ণ নেতারা দায়িত্ব পালন করায় সংগঠন থমকে গেছে। ফলে এই সাংগঠনিক স্ট্রাকচারটা শক্তিশালী করা খুবই আবশ্যক, কারণ আমরা জানি একটি শক্তিশালী রাষ্ট্র পরিচালনার জন্য শক্তিশালী রাজনৈতিক দল দরকার, আর শক্তিশালী রাজনৈতিক দলের জন্য শক্তিশালী, দক্ষ, সৎ, দেশপ্রেমিক নেতৃত্ব দরকার। মহাসচিব একটি বড় মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন। তিনি বিগত দিনের নির্যাতনেও অনেকটা আক্রান্ত এবং তিনি অসুস্থ। ফলে একজন রেগুলার মহাসচিব যিনি মন্ত্রিসভায় থাকবেন না, যাকে মন্ত্রীর মর্যাদা দিলে দেওয়া যেতে পারে, কিন্তু তিনি মন্ত্রিসভায় থাকবেন না, তিনি শুধুমাত্র দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকবেন, এমন একজন রেগুলার মহাসচিব প্রয়োজন, একজন রেগুলার দপ্তর সম্পাদক প্রয়োজন, যিনি রাষ্ট্রের অন্য কোনো দায়িত্ব পালন করবেন না। এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সাংগঠনিক সম্পাদক বা অন্যান্য জায়গাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা মন্ত্রিসভায় থাকবেন না, সরকারের কোনো অর্গানোগ্রামে থাকবেন না, কিন্তু তারা দলটা পরিচালনা করবেন। এসব বিষয়ে বোধহয় প্রধানমন্ত্রী বা পার্টি চেয়ারপারসন হিসাবে তারেক রহমানকে নজর দেওয়া সম্ভব। আর বাজেটের পরে মন্ত্রিসভায় একটা পরিবর্তনের কথা আমরা শুনছিলাম। মন্ত্রিসভার দপ্তর পুনর্বন্টন হোক, কোনো মন্ত্রীকে পরিবর্তন করে আরও যারা দক্ষ আছেন,
যাদের নিয়ে আলোচনা আছে তাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক। নিশ্চয়ই এগুলো তারেক রহমান সাহেব আমাদের অনেকের চেয়ে ভালো বুঝবেন। সেরকম একটি পরিবর্তনেরও প্রত্যাশা জনগণ করে। সাংগঠনিক কাঠামো একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, উপযুক্ত লোককে দায়িত্ব দেওয়া, মন্ত্রিসভায় দপ্তর পুনর্বন্টন হোক, নতুন মন্ত্রীদেরকে অন্তর্ভুক্ত করা হোক, কোনো বিতর্কিত মন্ত্রীকে বাদ দিয়ে দেওয়া হোক। তারেক রহমানকে এই ডাইমেনশনগুলো আবার নতুন করে তাকে জনগণের কাছে অ্যাপ্রোচ করা খুব আবশ্যক, এটি আমরা মনে করি। ধন্যবাদ।